দায়িত্ব পালন করেছি সেটা আমাদের সকলেরই চিন্তা করার প্রয়োজন। আমরা কি দেখতে পাচ্ছি, কার তিনি দীর্ঘ 10 বছরে কার চাকরিটা পান নাই, তাকে কয় ধাপ প্রমোশন দিয়ে আমরা তাকে কোন পদে বসাবো, দলে যারা মাঠে ময়দানে কাজ করছে তাদেরকে কি অবস্থা রেখেছে। আমরা এখন দেখতে পাচ্ছি সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আর সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আন্দোলনে বেগম খালেদা জিয়া তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য। দেখেন একবার চিন্তা করে, ওদের ব্যবসা বাণিজ্য সবকিছু ঠিক ছিল, আজকেও আবার দেখা যাচ্ছে তারা আবার সেই স্থির করা সুট করে সালার তোমরা যারা আসছিলে রাজপথে তোমরা কোথায় চলে যাও, আমরা আসি। বিএনপির ছাত্রদল থেকে ডলার ভাইকে একটু যোগাযোগের ব্যবস্থা রয়েছে, উনি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলার সুযোগ আছে। আমি একজন ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দলে আজকে এই পর্যায়ে এসেছি, কিন্তু ওই জাসদ, আওয়ামী লীগ, আরো এই বাসদ আর ওই ন্যাপ ট্যাপ এই হায়ারকৃত সদস্যদের দ্বারা যারা ছাত্রদল থেকে আজকে এই পর্যন্ত আসছে, তাদের জন্য আমরা হয়ে গেছি বিস্কুড়া। এখানে শাহরিয়ার ভাই আছেন, এখানে শাকিলরা আছে। এরশাদ ক্ষমতা নেওয়ার পরে জেল খেটেছেন। আমরা আমাদের কথা বলবো না, আমরা জীবনের সব পর্যায়ে কত বছর জেল কাটছি, কি হচ্ছে, এগুলা নিজের বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু কমিটিগুলা হচ্ছে তা এক ব্যক্তি বিশেষের যদি পকেটের পছন্দ মতো হয়, এতদিন বলে নাই, এখন মুখ খুলে বলবো, দেশে আসি নাই আমরা। যারা দলকে এইভাবে পকেটস্থ করতে চায়, যারা জাসদ করে কর্নেল তাহের গ্রুপ করে জিয়াউর রহমানের চামড়াদের জুতা বানাইতে চায়, তারা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্র্যাকটিশন করে কে কোথায় নেতৃত্ব হবে ধিক্কার দেই। সেই গণবাহিনীর নেতা জাসদ করেছেন আর বিএনপিকে এখন প্র্যাকটিশন দেবেন, কে হবে এখানের নেতা? আমরা আর মুখ বুঝে বসে থাকবো। আমি ডোনাল্ড ভাইকে বলছি, আজকে যাদেরকে আপনারা ড্যাবের থেকে এইসব চিকিৎসকদেরকে উৎসাহিত করেছেন, ধন্যবাদ জানাই। অন্ততপক্ষে তাদের এই কর্মকাণ্ডকে আপনারা মূল্যায়ন করেছেন। একবার কি কেউ দেখেছিলেন যে আমার মতো অনেক হাজার হাজার এই ইলিয়াস আলী সহ অনেকেই গুম হয়েছে, কয়জনের খবর আমরা পেয়েছি? আজকে প্রত্যেকে এক একজন আসছে, ব্যবসায়ী ধরে ধরে নিয়ে আসছেন, প্রশাসনিক আমলাদেরকে ধরে ধরে নিয়ে আসছেন, আর এখানে ওনারা বলছেন কে হবেন সিনিয়র সচিব, কে হবেন নেক্সট গভর্নমেন্টের পিএস হবেন। আরে ভাই, গভর্নমেন্ট করবার তো দূরের কথা, আগে নিজে দল সংগঠন করেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি ডোনাল্ড ভাইকে এইটুকু বলবো, আপনার সুযোগ আছে। আমি কালকেও স্ট্যান্ডিং কমিটির অনেক নেতাদেরকে স্টেট বলে দিয়ে আসছি, যদি আপনারা এইগুলা শুদ্ধ না করেন, দল আমরা করেছি, দলের থেকে দলের ভিতরে কাপ্তিমেরা সেই সবের বিরুদ্ধে আমরা কথা বলবো। নিশ্চয়ই নেতার কানে আমরা পৌঁছানোর চেষ্টা করব। কেউ আর সহজে যেন নেতার নাম বিক্রি না করে।
আমরা আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, দেশের এই সংখ্যা এখনো কাটেনি, দল কিভাবে সংগঠিত করা যায়, ঐক্যবদ্ধ বিএনপি কিভাবে করা যায়, আমরা সেদিকে কাজ করি। এবং এই যে আজকে এখানে নতুন নেতৃত্ব আসছে, সবখানে নতুন নেতৃত্ব আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার অর্থ এই নয় যে যারা আন্দোলন করবে, জেলে যাবে, যাদের উপর মামলার পর মামলা হবে, যারা দলের সকল সিদ্ধান্ত মেনে নিবে, তাদের কাউকেই দলের কমিটিতে রাখা হবে না, তা করতে দেওয়া হবে। অবশ্যই বিএনপির সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। ধন্যবাদ জনতার মেয়র জনতা আরিফুল হক চৌধুরী সাহেবকে বাস্তবসম্মত বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব মোহাম্মদ এনামুল হক চৌধুরী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেব সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ডক্টর নাজমুল ইসলাম সাহেব, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমার প্রিয় নেতা, যাকে আমরা করোনাকালীন সময় উনি অসুস্থতা অবস্থায় একটি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম আমরা বাস্তবায়ন করেছি একসাথে, এবং দুর্যোগময় সময় বিভিন্ন জায়গায় জিয়া রহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাদের জননেতা ঢাকার ক্রান্তিকালীন সময় দায়িত্ব পালন করেছেন জনাব প্রফেসর ডক্টর আব্দুল হালিম ডোনার ভাই। উপস্থিত আমাদের বিপ্লবী বক্তব্য যিনি দিয়েছেন আপনাদের সামনে সিলেটের মেয়র, আমি বলি এখন পর্যন্ত উনি মেয়র। বিভিন্ন জায়গায় আমাকে সিটি কর্পোরেশনে বিভিন্ন জায়গায় আমরা গেলে ওই ওয়ালটা এখন ভাঙা লাগবে, ওটা ওই ওয়ালটা আমরা এই কাজ করা লাগবে, ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার বলে আমরা আরিফ ভাইকে নিয়ে আসি, তাহলে এই কাজটা সহজভাবে হয়ে যাবে। জনাব আরিফুল হক চৌধুরী উপস্থিত, আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, পর্দার আড়াল থেকে যারা কাজ করেছেন, ডাক্তার সম্বর্ধনা দেওয়া হচ্ছে ডাক্তারদেরকে, এবং এই জায়গায় আমাদের নাম সবাইকে না বলে এই জায়গায় আমাদের ডাক্তার শাহরিয়ার সাহেবকে স্পেশালভাবে আমি একটি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি সবাইকে, নর্থ ইস্ট মেডিকেল কলেজের যে ভূমিকাটা ছিল গত 15 বছর, এইটার জন্য তিনি স্পেশালভাবে একটা ধন্যবাদ পান। ওনার সাথেও আজকের যিনি সভাপতিত্ব করতেছেন ওনাকেও কিন্তু স্পেশাল একটা ধন্যবাদ পান। আমি এই জায়গায় আমাদের কেন্দ্রীয় বিএনপির জনাব মিফতাহ সিদ্দিকী উপস্থিত, যার সাথে আমি কাজ করেছি একসাথে বন্যাকালীন সময় মেডিকেল ক্যাম্প, জনাব ডক্টর শাকিল সাহেব। এই জায়গায় উপস্থিত আছেন আমাদের ওসমানী মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল ডক্টর জিয়া রহমান চৌধুরী এবং ড্যাবের সম্মানিত সিনিয়র সহসভাপতি ডক্টর সেলিম সাহেব উপস্থিত, সাংবাদিক বৃন্দরা উপস্থিত, ডাক্তার বৃন্দরা উপস্থিত, সুধীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রথমে আমাদের 7 নভেম্বর সংহতি দিবস
বিপ্লব সংহতি দিবসের যে উপলক্ষে আজকের যে আয়োজনটা, এই ইতিহাসটাকে যদি আমরা আলোচনা করি, আমাদের এই জায়গায় আলোচকবৃন্দরা সুন্দরভাবে ওনারা আলোচনাগুলি তুলে ধরেছেন আপনাদের সামনে। কিন্তু একটা জিনিস আমাদের জানা দরকার, এই ইতিহাসটা আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যেরকম একটি রাষ্ট্রের মানচিত্র রচনা করেছেন, 7 নভেম্বরের মাধ্যমে তিনি একটি জাতির সত্তা কিন্তু রচনা করেছেন। জাতিকে কোন জাতি পরিচয়টা আন্তর্জাতিকভাবে দেওয়াটা আমাদেরকে 7 নভেম্বরের মাধ্যমে কিন্তু তিনি ভিত্তি স্থাপন করেছেন। 19 দফার মাধ্যমে উন্নয়নের ভিত্তি স্থাপন করেছে। আন্তর্জাতিকভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ শুধুমাত্র চিনে নাই, সারা দুনিয়ার মানুষ সেলুট দিয়েছে। তিনি হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা 7 নভেম্বর জনগণের ইতিহাসটাকে, এই ইতিহাসটাকে বিকৃত করার জন্য ফ্যাসিস্ট সরকার লক্ষ কোটি টাকা খরচ করেছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। আমরা মনে করছিলাম এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই ছেলেদেরকে, যারা আজকে বিপ্লব করেছে গত জুলাই অগাস্টে, এরা ডিরেল হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পেলাম এবং আমাদের বুকটা বড় হয়ে গেছে, এরাই যাদের পিছনে এত অসত্য ইতিহাসের মাধ্যমে তাদেরকে তৈরি করা হয়েছিল, এরাই তাকে বিতাড়িত করেছে। এটাতে প্রমাণ হয় সত্য সব সময় বিজয় হয়, মিথ্যা পরাজিত হয়। সেইটার জন্য আমাদের একটি শিক্ষা প্রয়োজন আছে, জানা দরকার। আজকে যারা দেশ মনে করতেছেন, আপনারা, আমরা যারা সবাই দেশ আমাদের হয়ে গেছে, ছাত্ররা এবং জনগণ, তাদের যদি পালস আমরা যদি না বুঝতে পারি, শুধুমাত্র বিভিন্ন পোস্ট দখল করার জন্য আমরা দৌড়াদৌড়ি করি, তাহলে কিন্তু জনগণ এবং ছাত্ররা আমাদেরকে প্রত্যাখ্যান করবে। এইটার জন্য আমরা সবাই একসাথে মিলে কাজ করা দরকার। আজকের যিনি আমাদের মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এই জায়গায় যে উপস্থাপন করেছেন যে আলোচনাটা, অথবা আমাদের ডাক্তার শিবলি সাহেব যে আলোচনাগুলি আমাদের এই ইতিহাসটাকে সামনে তুলে ধরেছেন, এই ইতিহাসগুলি শেখার জন্য আমাদের প্রয়োজন আমরা নিজে পড়ার জন্য, জানার জন্য। এটা আমাদের যারা সম্বর্ধনা নেওয়ার জন্য আসছেন তাদেরকে উদ্দেশ্য করে নাই, সবাইকে এই ইতিহাসটাকে জানা দরকার এবং ইতিহাসটাকে জানানোর দরকার। জনগণকে জানানো দরকার যে ইতিহাসটা বিকৃত করা হয়েছে, এই ইতিহাসটা সত্য ইতিহাস নয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও ধন্যবাদ জানাতে চাই আজকের সিলেট জেলার দেব কর্তৃক যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমাদের তরুণ ডাক্তারদেরকে। এই কার্যক্রমের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারতেছি যারা ভালো কাজ করে তারা পুরস্কৃত হয়। কিন্তু দুঃখজনক আমরা দেখতে পাই যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না, যারা দেশনেতা জনাব তারেক রহমানের নির্দেশগুলি পালন করে নাই, তারা আজকে পুরস্কৃত হচ্ছে। এদের কাছ থেকে আমরা সতর্ক থাকা দরকার, কারণ এই দলটাকে আমরা ভালোবাসি, এই দলের সাথে সম্পৃক্ত হয়েছি। আমি পার্সোনালি
যে টাইমে একটাও সম্পৃক্ত হয় না, ভয় পেয়েছে বেগম জিয়ার পাশে থাকার জন্য, তারেক রহমানের থাকার জন্য, ওই সময় যারা পলাতক ছিল আজকে ওনারা সুন্দর কুট পরে সামনের সারিতে এসে বসার জন্য চেষ্টা করা হচ্ছে। তাদের থেকে আমরা সতর্ক থাকার দরকার, কারণ এরা ওই স্বৈরাচারীর দূষর হতে পারে। এদের থেকে আমরা সতর্ক থাকাটা দরকার। আমি আমার কার্যক্রমগুলি এমন কিছু করব না যেটার কারণে আমার দল, আমার দেশ, আমি নিজে একজন প্রিন্সিপাল মানুষ হিসাবে বিতর্কিত হব। যে কারণে হাসিনা এই দেশটাকে বিতাড়িত হয়েছে, ওই কার্যক্রমগুলির সাথে আমি যদি সম্পৃক্ত হই তাহলে জনগণ আমাদেরকেও কিন্তু প্রত্যাখ্যান করবে। সেই জন্য সবাই আমরা ঐক্য থাকার প্রয়োজন। এবং বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনাকে সুস্থ করুক, এবং জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে তার নেতৃত্ব যতক্ষণ প্রতিষ্ঠিত হয় নাই, সবাই আমরা ঐক্য থাকব। এই ওয়াদাবদ্ধ হয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, সিলেট জেলা ডেব জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম অংশের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষমান, ডক্টরস অ্যাসোসিয়েশনস অফ বাংলাদেশের প্রধান উপদেষ্টা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, ডেবের অভিভাবক প্রফেসর ডক্টর ফরহাদ আলিম ডোনার স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কোনো সময় বক্তব্য খুব একটা ভালো দিই না, আমি সাংগঠনিক লোক, সাংগঠনিক কাজ করি। সিলেট জেলা ড্যাব কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা ডাক্তাররা সাহায্য করছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার ব্যাপারে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি নাজমুল ইসলাম, মঞ্চের প্রতি আছেন ম্যাডামের উপদেষ্টা, যাকে আমি সবসময় সিলেটে আমি বোধহয় 16-17 বার আসছি, 17 বছরে 16 আগেও আসছি। সেই এনামুল হক উপস্থিত আছেন, যাকে আমরা বলি জনতার মেয়র। সবসময় যে যিনি কাজ করতে থাকেন, এখন মেয়র নাই কিন্তু ওনাকে সবাই মেয়র বলেই ডাকে, আরিফুল হক চৌধুরী উপস্থিত আছেন। আমি এখানে এসে যে পাইছি আমাদের সেই যখন আমি ড্যাবের প্রতিষ্ঠাতা মহাসচিব, সেই প্রতিষ্ঠাতা মহাসচিব সময় যাকে সিলেটের মধ্যে যখন সভাপতি ছিলেন শিবলি ভাই উপস্থিত আছেন। আমাদের ড্যাবের বর্তমান ড্যাবের উনি এসে ভাইস প্রেসিডেন্ট প্লাস আগে ড্যাবের প্রেসিডেন্ট ছিল শারিয়ার ভাই উপস্থিত আছেন। আমাদের ড্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেলিম ভাই, আমাদের সেন্ট্রালতে আসা আমাদের কেন্দ্রীয় কমিটির ট্রেজারার শাকির, মেহেদি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদের প্রিন্সিপাল এখানকার বর্তমান প্রিন্সিপাল জিয়া, আমাদের ঢাকা কি বলে সিলেট মহানগরীর সেক্রেটারি উপস্থিত আছেন, এবং উপস্থিত আছেন কাছের দিকে, যার সাথে আমি অনেক সময় অনেক কাজ করছি। আমরা এখানে যখনই কোনো কাজ করছে, বর্তমানে উনি সহ সামরিক সংগঠন সিলেট বিভাগ। আমরা যদি আজকে জাতীয় বিপ্লব বা সংহতি দিবস উপলক্ষে আলোচনা করতে যাই, তাহলে এর প্রেক্ষাপটটা আমাদেরকে চিন্তা করতে হবে। তার আগে কিছু 15ই আগস্টের পরে কিন্তু পরপর কতগুলো ঘটনা ঘটতেছিল। 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মৃত্যুর পরে 3 নম্বর জেল হত্যা দিবস হয়ে গেল, এবং দেশে একটা এমন অবস্থা হইল, শেখ মুজিবুর হত্যা হইল কেন, বা 3 নম্বর সৃষ্টি হইল কেন? আপনারা জানেন এই দেশটা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কেন? এই দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য। আমরা যদি শেখ মুজিবকে যে মেনে নিত পাকিস্তান, তাহলে উনি প্রধানমন্ত্রী হইতেন, দেশের স্বাধীনতা যুদ্ধ হইতো কিনা সেটা কিন্তু প্রশ্ন রয়ে গেছে। এবং উনি কোনোদিন স্বাধীনতা ঘোষণা দেনও নেই, যে ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া। অতএব ওই গণতন্ত্রকেই আমরা 15ই আগস্টের আগে ধ্বংস করে দিচ্ছি একদলীয় বাদশাহ গঠন করে।
মানে গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র যে ছিল, বিভিন্ন পার্টি যে রাজনীতি করত, সেই জিনিসটাই নাই। এবং সংবাদপত্রের অবস্থা এমন করা হলো যে 4টা সংবাদপত্র ছাড়া কোনো সংবাদপত্র নাই। তারপরে গণতন্ত্রের না আনুষ্ঠানিকতা আছে, না পত্রপত্রিকার মধ্যে কোনো রইল। এবং দেশে যে অবস্থা, ভয়ানক অবস্থা সৃষ্টি হলো, যে কথাটা একটু আগে সেলিম ভাই বলছেন, তার আগে আমাদের কি বলে, ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, সেলিম ভাই যে কথাটা বললেন যে আর্মির মধ্যে কি ছিল, স্লোগানটা কি ছিল, মারাত্মক স্লোগান ছিল, সিপাই সিপাই ভাই ভাই, অফিসারদের মৃত্যু চাই বা শাস্তি চাই, রক্ত চাই। মানে অবস্থা কত কোন দিকে ভয়ানক যাচ্ছিল। সেখান থেকে সেই সময় খালেদ মোশাররফের নেতৃত্বে কু হলো, সায়েম হলো প্রেসিডেন্ট, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হলো বন্দী। এবং বন্দী হওয়ার পরে কিন্তু শুরু হলো ঘটনাটা আসল। তখন সিপাহীর মধ্যে একটা বিপ্লব ভাবে, বিদ্রোহী ভাব এসে পড়ল। কেন? কারণ একটাই কারণ, 1971 সালে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সিপাহীর মধ্যে সে কথা মনে আছে, তার প্রতি ভালোবাসা আছে। এবং যখন সিপাহীরা বিদ্রোহ করে বসলো, জনগণও দেখলেন পাশাপাশি যে আমাদের সেই মহান নেতা যে স্বাধীনতা ঘোষণা দিয়েছে, সে সামনে আসতেছে। এবং আমি তখন, আমার বয়স বোধ 13 কি 14, আমার মনে আছে স্পষ্ট। আর্মি ট্যাঙ্ক নামছে, আর্মি নামছে, পুলিশের রীতিমতো ফায়ারিং হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ মাঠে নেমে আসছে। অনেকে বলে এই 5ই আগস্ট হয়েছে দ্বিতীয় স্বাধীনতা দিবস। আমি বলি 7ই মার্চ হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীন হয়েছে আমরা 71-এ, এবং এই 7ই নভেম্বর যদি না হতো, এইটা ইন্ডিয়ার একটা কররাজ্যে পরিণত হতো। এই দেশটা থাকতো কিনা তাই প্রশ্ন। অতএব দ্বিতীয় স্বাধীনতা আমি বলবো 7 তারিখে আমার দেশটিতে। এবং উনি যে আসলেন 7ই নভেম্বরের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে হিসেবে কতদিন ছিলেন? 3.5 বছর। এই 3.5 বছরের মধ্যে আপনি যে কোনো সেক্টরে দৃষ্টি দেন, সেটা অর্থনৈতিক সেক্টরে দৃষ্টি দেন, সেটা স্বাস্থ্য খাতে দৃষ্টি দেন, সেটা শিক্ষা খাতে দৃষ্টি দেন, প্রত্যেকটা খাতে তার অবদান আছে। আজকে আমাদের অর্থনীতি যে দাঁড়ায় আছে, সেটা মূল ভিত্তি 3টা। একটা আমাদের গার্মেন্টস, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় শুরু হয়েছিল। আমাদের যে অর্থনৈতিক একটা বিদেশ থেকে রেমিটেন্স আছে, আরেকটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ খাদ্য উৎপাদন, সেটা উনি করছেন খাল খনন কর্মসূচির মাধ্যমে। অতএব ওনার যে অবদান, সেটা মারাত্মক। এবং দেশ একটা তলাবিহীন জড়িত থেকে একটা উন্নত রাষ্ট্রে পরিণতির দিকে যাচ্ছিলেন। আধুনিক রাষ্ট্রপতি প্রতিষ্ঠার কথা কেউ চিন্তা করে থাকেন, তাহলে সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এবং এইটাই ওনার কাল হয়েছে। ওই যে 7ই নভেম্বরে আমাদের আর্মিকে ধ্বংস করার চেষ্টা করেছিল, সেটা তখন পাওয়া যায়নি, সেটা এসে হয়েছে 25শে ফেব্রুয়ারি পিলখানা ঘটনার মাধ্যমে। অথবা ওই ধারাবাহিকতা তো রয়ে গেছে। এবং তখন 15ই আগস্টের আগে যে সমস্ত ঘটনা ঘটছিল, ব্যাংক লুট বলেন, এটা বলেন, অর্থনৈতিক পঙ্গু বলেন, তলাবিহীন জরি বলেন, যা কিছু ঘটছিল, সেই এই 17 বছর আপনি হিসাব করেন, সে একই জিনিসই ঘটছে আবার। তার মানে এই আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসছে, তখনই একই ঘটনা ঘটছে। আমি এই বৈষম্য আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন এবং যারা তাদেরকে সাহায্য করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এখন আরেক খেলা শুরু হয়ে গেছে। কি সেই খেলা? আওয়ামী লীগ বিএনপি একই জাতের, এই কথা খুব সহজে অনেকে প্রচার শুরু করে দিয়েছে, চেষ্টা করতেছে। এবং আমরা যারা আপনারা যারা মাঠে ছিলেন, তাদের কতখানি খাটো করা যায়, কাকে জামাত বানাচ্ছেন, কাকে এটা বানাচ্ছে, কাকে ওটা বানাচ্ছে, এই যে পরিস্থিতি সৃষ্টি হইতেছে, এইটার ব্যাপারে আপনাদেরকে সজাগ অবশ্যই অবশ্যই থাকতে হবে।
আজকে 15 জুলাইয়ের কথা বলা হয়, জুলাই মাসে 5ই অগস্ট স্বাধীনতা হয়েছে। মনে হয় যে এই আন্দোলনটা শুধু 2 মাসের ব্যাপার ছিল। আন্দোলনটা কি শুধু 2 মাসের ব্যাপার ছিল? এই 17 বছর বিএনপি সহ অন্যান্য দল যেভাবে সরকার বিরোধী মুভমেন্ট করছে, এই মঞ্চে যারা বসে আছেন তাদের মধ্যে জেলে যায়নি এমন কেউ আছেন, সামনে বসে আছে জেলে যায়নি এমন, আমরা অত্যাচার নির্যাতন সব কিছু সহ্য করছি, কিন্তু আমরা কোনোদিন দমে যাইনি। আমাদের অগ্রযাত্রা ছিল, আমরা চুলা জ্বালাইছি, চুলাকে গরম করছি, তাওয়া গরম করছি, আপনি একটা রুটিটা এসে ছেঁকছেন, তাতেই আপনার সবাই গেল। আমরা কি কিছুই করিনি শতভাবে। এই জিনিসটা কিছু তো লোক বুঝতে চায় যে এই 2 মাসেই হচ্ছে আসল ঘটনা। এই 2 মাসে আন্দোলন, 2 মাসে যে আপনারা আন্দোলন করলেন, সেটা মূলটা তৈরি, বেসটা তৈরি করলো কারা? এই বিএনপি। অতএব এটা বলাটা খুব সোজা। আমি বলবো এই প্রচলন থেকে আপনার সাবধান থাকেন। আজকে তারা চেষ্টা করতেছে যে বিএনপিকে কিভাবে বসান যায়, কারণ তাদের মধ্যে কিছু কিছু লোকের মধ্যে আবার ভয় ঢুকে গেছে, এবং এটার সাথে জড়িত। কিন্তু পুরো দমে এখন খেলতেছে। আওয়ামী লীগের দোষর যারা আছে তারাও ভিতরে ভিতরে খেলতেছে, এবং এদের সবচেয়ে বড় কথা, এদের কাছে অর্থ আছে। একটা ইউনিয়ন পর্যায়ের নেতার কাছে শত কোটি টাকা নিয়ে বসে আছে। অত এই টাকা দিয়ে তারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। অত এই টাকা দিয়ে যারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সেই দিকে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয়কারী আছে, সবাইকে বলবো, সবাইকে নিয়ে কিছু করার চেষ্টা করে। জাতীয় আমাদের 31 দফায় যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেই কর্মসূচিগুলো আপনার একটু ভালো মন দিয়ে দেখেন। বিএনপি যে 31 দফা কর্মসূচি আছে, দাবিটা যেটা আছে, সেখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে আবার যদি স্বৈরাচার জন্ম না নেয়, তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী 2 বারে বেশি থাকতে পারবেন না, বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরে বিভিন্ন কথা বলা আছে। এগুলোকে আপনারা পরে জনগণকে বুঝান। অতএব এই দেশে যতবারই বিএনপি ক্ষমতায় আসছে, ততবারই দেশের উন্নতি হয়েছে। এই কথাটা আমাদেরকে জনগণকে বুঝাইতে হবে, এবং ভবিষ্যতেও হবে ইনশাল্লাহ। আমি এখানে শাকিল আছে, এখানে মেহেদী আছে। আমাদের যে এবার যে এই আন্দোলনের সময় আমরা কিন্তু কয়েকটা টিম করে দিয়েছিলাম। জিয়া রহমান ফাউন্ডেশন থেকে রিহ্যাবিলিটেশন টিম হয়েছিল, ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ ল্যাবের থেকে শাকিল এবং মেহেদীকে দিয়ে টিম করা হয়েছিল। এরা কিন্তু দিন রাত কাজ করছে, শুধু সিলেটে না, বিভিন্ন জেলায় তারা কাজ করছে। এই জেলার নাজরুল ভাই এবং আমি সারিয়ারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ওদের নর্থ ইস্ট মেডিকেল কলেজে সাহায্য না করতো, তাহলে অবস্থা কি হইতো আপনারা বুঝতে পারেন। কারণ সরকারি হাসপাতালে চিকিৎসা না দেওয়ার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার, কিছুদিন আগে চিকিৎসা না দেওয়ার জন্য ইনস্ট্রাকশন যারা দিচ্ছিল, তাদের মধ্যে একজন স্বাস্থ্যমন্ত্রী ডিজি হয়ে গেছিল, তার মধ্যে একজন ডিজি হয়েছে। অর্থাৎ এই ধরনের লোক সামনের দিকে আসতেছে, আসতেছে কাকে দিয়ে? আপনাকে দিয়ে, আমাকে দিয়ে, আমাদেরকে দিয়ে। অর্থাৎ যারা এটার সাথে জড়িত, তাদেরকে একটু সাবধান করে দিতেছি। আমরা কিন্তু আপনাদেরকেও ছাড়বো না। আমরা যদি দেখি আপনার যতই ত্যাগী হন, 17 বছর আপনার ত্যাগ ছিল, কিন্তু আপনারা এই ধরনের লোককে মূল্যায়ন করতেছেন, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ছাড়বো না। যে কথাটা বলতেছিলাম, সারিয়ার ভাই হাসপাতালে শুধু যে চিকিৎসা দিচ্ছে তা না, ওনার চিকিৎসা দিতে যায় যে কি সমস্যা হয়েছে তা আমরা জানি। এরকম মানুষ সারা বাংলাদেশে খুব কম জায়গায় আমরা পাইছি, পাইনি তা না, পাইছি। কিন্তু এই ধরনের মানুষ ছিল বলে আমরা আন্দোলন চালিয়ে যেতে পারছি, আমরা সাহায্য করতে পারছি।
অতএব সারিয়া ভাইকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করে আসছিলেন বলে আমরা এই কাজগুলো করতে পারছি। আমি বৈষম্যের বিরুদ্ধে যারা ছাত্ররা এখানে যারা সাহায্য করছে, তোমাদের মনের মধ্যে যে এই যে সাহায্য করার একটা স্পৃহা, মানবতার সেবা করার একটা স্পৃহা আছে, এটাকে তোমরা দমায় দিও না। তোমরা দমে যেতে না যাও, তার জন্য আমাদের এই ধরনের অনুষ্ঠান করার উদ্দেশ্য। আমাদের এই ধরনের অনুষ্ঠান করার মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যে কাজটা করছো এটা যে ভালো কাজ, এটা যে তোমরা জনগণের জন্য এবং জাতির জন্য পজিটিভ কাজ করছো, সেটাই তোমাদেরকে তুলে ধরা আমাদের মূল উদ্দেশ্য। অতএব তোমরা এটা বাকি যারা জেনারেশন আছে, যারা এইসব কাজের সাথে জড়িত ছিল না, হয়তো আমাদের বিপক্ষে যায় না কিন্তু জড়িত ছিল না, তাদেরকে উদ্বুদ্ধ করো। সামনের দিকে আগাতে হলে একটা রাজনীতিবিদের সবচেয়ে বড় জিনিস মানবতা করো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি আমার অমর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর ফরহাদ আলম ডোনার স্যার, আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, যে পর্বে আমরা উপস্থিত সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ, উপস্থিত যারা এই বিপ্লবের প্রাণ, এই আমাদের ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা, তাদেরকে সম্মানিত করব। আমরা চেষ্টা করব সুশৃঙ্খলভাবে এই পর্যায়ে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য প্রথমেই আমি আমাদের কিছু সিনিয়র চিকিৎসকবৃন্দ যারা তাদের প্রাতিষ্ঠানিক দায়িত্বের বাইরে লেভেলে আন্দোলনকারীদের সাথে সহমর্মিতা প্রকাশ করেছিলেন এবং সর্বস্তরের জনসাধারণের চিকিৎসার জন্য এগিয়ে এসেছিলেন, আমি একে একে ওনাদেরকে মঞ্চে ডাকছি। ওনাদেরকে আমাদের উপস্থিত সম্মানিত অতিথি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের কাছ থেকে প্রেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রথমেই মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রফেসর ডক্টর রাবেয়া বেগম ম্যাডামকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ডক্টর রাবেয়া বেগম ম্যাডামকে প্রফেসর ডক্টর শাহিদ হোসেন চৌধুরী স্যার তাদের কাছ থেকে প্রেসটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আহ্বান জানাচ্ছি অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন স্যারকে মঞ্চে আসার জন্য। অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন স্যার, জেনারেল সার্জন, যার ধন্যবাদ জানাই যার অক্লান্ত পরিশ্রম এবং অবদানের জন্য আমাদের আহত এবং বিভাগীয় সহায়তার জন্য। আমি আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য অধ্যাপক ডক্টর গোলাম রব শোয়েব, প্রফেসর মেডিসিন, মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। একটি প্রতিকূল প্রতিষ্ঠানিক পরিবেশে কাজ করার সত্ত্বেও আন্দোলনকারীদের পাশে ছিলেন, আমাদের পাশে ছিলেন। আহ্বান জানাচ্ছি প্রফেসর ডক্টর সেলিম রেজা স্যারকে মঞ্চে আসার জন্য। চক্ষু সার্জন, আপনারা সবাই জানেন, যিনি অত্যন্ত জরুরি চিকিৎসা, চোখের চিকিৎসা অধ্যাপক ডক্টর সেলিম রেজা। আমি আহ্বান জানাচ্ছি সিনিয়র চিকিৎসক ডক্টর নাহিদুল হাসান, আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ডক্টর টি এম নাহিদুল হাসান, ধন্যবাদ। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর জামিল আহমেদ
যিনি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত, কিন্তু এই প্রতিকূল পরিবেশে এখানে আমাদের দেবের যারা চিকিৎসক আছেন বা সম্পাদনা যাদের ছিল তাদেরকে সংগঠিত করতে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি আহ্বান জানাচ্ছি ডাক্তার মঈনুদ্দিন ইমন হবিগঞ্জের যত রোগী আমাদের কাছে এসেছে সিলেটের জেলা ডেবের চিকিৎসা সেলে মঈনুদ্দিন ইমন অত্যন্ত সাহসী ভূমিকা পালন করে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এই পর্যায়ে আমি একে একে আমাদের বিপ্লবী ছাত্র ভাইদের গান উচ্চারণ করব। প্রথমেই রাগিব রাবেয়া মেডিকেল কলেজে আমাদের বিপ্লবী ছাত্ররা, আপনারা সবাই জানেন, তারা প্রশাসনিক বাধা এবং বিপত্তি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই ছাত্রদের আন্দোলন এবং চিকিৎসা সেবায় সহায়তা এগিয়ে এসেছে। আমি নাম ঘোষণা করছি: কামরুল হাসান অর্ণব, আব্দুল রাজ্জাক মাসুদ, আব্দুল মুসালিক, ইরাজ রহমান চৌধুরী, জিএম সাইফুল সিদ্দিকী, শাখাওয়াত রহমান সৈয়দ, খলিলুর রহমান ইমন, শাহরিয়ার হোসেন রুদ্র, ইসাক আল মাহিন, মোহাম্মদ জাওয়াদুল সাদ, মেহেদি হাসান, এদিকে রাস্তা রাখিয়েন, সিয়াম সাদমান অনি, রিয়াজুল খান লিয়া, সাজু আহমেদ, শাহরিয়ার হোসেন, নাজমুল হাসান নয়ন, মোহাম্মদ আশিকুর রহমান জাকি, আফনান কাবি, সালমান বিন নোমান, আনোয়ারুল করিম রাহাত, হিফজুর রহমান, মনির মাহমুদ, বুরহান উদ্দিন এবং আব্দুল সালাম, আমাদের বিপ্লবী ছাত্র ভাইয়েরা যারা প্রত্যক্ষ সংগ্রামে এগিয়ে এসেছিল, পাশাপাশি আমাদের বিভিন্ন চিকিৎসা সহায়ক টিমের সাথে যারা সম্পৃক্ত ছিল। আপনি এদিকে আসেন শাকিল ভাই। ঠিক আছে, ধন্যবাদ আমাদের বিপ্লবী ছাত্র ভাইয়েরা। রাগিব রাবেয়া মেডিকেল কলেজ আপনাদেরকে প্রেস গ্রহণ করে অনুষ্ঠান স্থলে ধন্যবাদ করছি। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি পার্কভিউ মেডিকেল কলেজ। পার্কভিউ মেডিকেল কলেজের মোহাম্মদ মাহফুজুর রহমান তামিম, শাহজাহান আলী, আরিফুল হাসান, গোলাম রাফি, তাদেরকে স্টেজে এসে আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ডাক্তার আবু আবদুল্লাহ গালিব, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পরবর্তীতে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের নর্থ ইস্ট মেডিকেল কলেজের বিপ্লবী ছাত্র ভাই বোনদের। নর্থ ইস্ট মেডিকেল কলেজের বিপ্লবী ছাত্র ভাই বোনদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমি একে একে ওনাদের নাম করছি: মোহাম্মদ ফৈজুর রহমান তালুকদার, আফজাল বিন ফয়েজ রাহাত, মতিউর রহমান ফুজাইল, আহমেদ হাসান জিহাদ, আলবি আসমান খান, আলী হাসান রুহি, মোহাম্মদ ইফতেখার হোসেন আবিদ, আদিল হক, তানজিম হক চৌধুরী, মাহদিন ইসলাম চৌধুরী, মুস্তফা কামাল সিয়াম, সাদমান মাসুদ নোহাল, মাহফুজ হাসান খান, শাহরুল হক ফাহিম, রিফাত খান, মাহদি সাদি, আরিফ আবেদিন, মোহাম্মদ ফেরদৌস আহমদ, তামিদ তাজর চৌধুরী এবং রেদওয়ান আহমেদ। ঠিক আছে।
মঞ্চে প্রেস গ্রহণ করছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের সংগ্রামী ছাত্র ভাইয়েরা, যারা আপনারা সবাই জানেন বিগত আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, দিলেন দিয়ে মঞ্চে সম্মাননা গ্রহণ করছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের সংগ্রামী ছাত্র ভাইয়েরা। ঠিক আছে। পরবর্তীতে আমি আমাদের সিলেট উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে সংগ্রামী চিকিৎসক ভাই ও বোনদের মঞ্চে আসার জন্য, অনেকে হয়তো কাজের জন্য ডিউটির জন্য অলরেডি সভাস্থল ত্যাগ করেছেন। ঠিক আছে, ঠিক আছে। নাম করছি সিলেট উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে সংগ্রামী চিকিৎসক ভাই ও বোনেরা ডাক্তার তাফিম আহমেদ রিফাত, ডাক্তার আবু তারেক মোহাম্মদ রাসেল, ডাক্তার নিজাম সিস্তা, ডাক্তার নিজাম আহমেদ চৌধুরী, ডাক্তার সাদিকুর রহমান, ডাক্তার ইমরান হোসেন, ডাক্তার গোলাম মুস্তফা চৌধুরী, ডাক্তার প্রদীপ কুমার পাল, ডাক্তার সানি, ডাক্তার ফাহিম আহমেদ, ডাক্তার বাদন তালুকদার, ডাক্তার বাদন দত্ত, ডাক্তার আশরাফুল আলম, ডাক্তার আশিক লিফান, ডাক্তার সাকিয়া সিদ্দিকা, ডাক্তার ফাবলিয়া ফাইরোজ চৌধুরী, ডাক্তার সাদমান খান, ডাক্তার আবু নাসির মোহাম্মদ মুতাসিম বিল্লা, ডাক্তার নুসরাত জাহান তালুকদার, ডাক্তার সাদমান রাব্বি, ডাক্তার ফরহা নুসরাত সৃজনী, ডাক্তার মোহাম্মদ জাহিদুল আলম মজুমদার, ডাক্তার সুতপা দাস শেখুর, ডাক্তার মোহাম্মদ সাহিদ আহমদ চৌধুরী, ডাক্তার প্রমোদ সঞ্জন তালুকদার, ডাক্তার বেনজির ওয়াকার, ডাক্তার জাভেদ আহমেদ, ডাক্তার রূপক চন্দ্র পুরী, ডাক্তার শামীমা নাসরিন নিভা, ডাক্তার দেসি দাস, ডাক্তার বিপুল চন্দ্র দে। ডাক্তার ইশতিয়াক জামান সৈকত, ডাক্তার নুসরাত জামান, ডাক্তার ফাইজা ফাইরুজ চৌধুরী, ডাক্তার মাসুমা আক্তার বক্সি, ডাক্তার নাজিয়া ফাতেমা, ডাক্তার সাবিনা মুমতাজ সামিয়া, ডাক্তার মোহাম্মদ রহমান, ডাক্তার সৈয়দা রেহনুমা জাহান, ধন্যবাদ সিলেট উমেন্স মেডিকেল কলেজের সংগ্রামী চিকিৎসক ভাই বোনেরা। এ পর্যায়ে সিলেট মাউন্ট রোড হাসপাতাল আখালিয়া সংগ্রামী চিকিৎসক বৃন্দকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। ডাক্তার কামরুজ্জামান, ডাক্তার ইশতিয়াক আহমেদ, আলম, ডাক্তার কাশনুমা হক, ডাক্তার তায়েব রহমান, মহিউদ্দিন, ডাক্তার সাবির আহমেদ সহ আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি অনুষ্ঠান স্থলে অবস্থান করার জন্য। এই পর্যায়ে সিলেট ইম্পেরিয়াল হসপিটাল যারা আন্দোলনে সাহসী ভূমিকা পালন করেছে, ইম্পেরিয়াল হাসপাতালের ডাক্তার সৈয়দ মোহাম্মদ মুসা, ডাক্তার মোহাম্মদ ফারহান ফারুক, ডাক্তার কনিকা গোস্বামী, ডাক্তার আয়েশা আহমেদ, ডাক্তার পাপিয়া চক্রবর্তী, ডাক্তার আবুল কাসেম কুরিন, ডাক্তার সুমন সুমন, ডাক্তার তহিদ আক্তার জোহা। আমি ইম্পেরিয়াল হাসপাতালে সংগ্রামী চিকিৎসকদের মঞ্চে আসে আমাদের সম্মাননা গ্রহণ করার জন্য। মেনই আর কি আছে। এদিকে 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 ওকে ওকে, ঠিক আছে। এদিকে একটু এদিকে ভাই, একটু সর।
ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সুযোগ্য তালিকা আছে। আন্দোলন সংগ্রামে ওনারা যেভাবে ওনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, ওনারা কাজের চাপে আমি ওনাদেরকে নর্থ ইস্ট মেডিকেল কলেজে সম্মানিত চিকিৎসক বৃন্দকে মঞ্চে এসে সম্মাননা গ্রহণ করার অনুরোধ করছি। ডাক্তার আহমেদ জুবায়ের ফারুক, ডাক্তার মোহাম্মদ জুবায়ের আহমেদ, ডাক্তার মাজারুল ইসলাম, ডাক্তার কবির আহমেদ, ডাক্তার সৌরভ দাস শোভন, ডাক্তার মোহাম্মদ ফৈজুল ইসলাম, ডাক্তার মেহেদি হাসান অনি, ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ রুশলান ইসলাম, ডাক্তার আলাল খান ওয়ন, ডাক্তার সৌদ আল হাসান দীপ, ডাক্তার আফতাবউদ্দিন চৌধুরী, ডাক্তার আশফাক আহমেদ, ডাক্তার সৈয়দ হাফিজুর রহমান, ডাক্তার মুতাসির আলম রাহিমি, ডাক্তার মোহাম্মদ হামিদুর রহমান, ডাক্তার আমিনুর রহমান ইমন, ডাক্তার আফজাল আহমেদ, ডাক্তার মোহাম্মদ হাসান জামান, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মঞ্চে সম্মাননা গ্রহণ করেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সংগ্রামী চিকিৎসক বৃন্দকে, অসংখ্য ধন্যবাদ আমাদের বিপ্লবী ছাত্র ও ছাত্রী ভাই বোনদের। অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর নাজনীন ইসলাম স্যার, আমাদের সভাপতি সিলেট জেলা হেড, এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি স্যারকে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য এবং বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীমণ্ডলী, আমাদের ক্ষমা করবেন, আমি সবাইকে অ্যাড্রেস করবো না, আপনারা সবাই তাই। মঞ্চে উপবিষ্ট কালের সব পরীক্ষায় যারা উত্তীর্ণ, যাদের মেধা কর্মদক্ষতা সম্পর্কে কারো কোনো সংশয় নেই, সেই দক্ষ নেতৃবৃন্দের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানিয়ে এবং সুধীমণ্ডলী আপনাদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তব্যের প্রথমেই আমি একটা কথা বলতে যাচ্ছি, যারা শহীদ হয়েছেন, যারা 17 বছর শহীদ হয়েছেন, একই সাথে গুম হয়েছেন, যারা লক্ষ লক্ষ মামলার আসামি হয়েছেন, সবার প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং 5ই অগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। সুধীমণ্ডলী, আমি একটি কথা শুধু বলবো যে 7ই নভেম্বরের যে ঐতিহাসিক পটভূমি, 7ই নভেম্বর এসে সিপাহী জনতার বিপ্লব সফল হয়েছিল, কারণ সেদিন একজন দক্ষ রাষ্ট্রনায়ক আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, উনি একজন শহীদ জিয়া মাত্র 3.5 বছরে আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠার বেস লাইন তৈরি করেছিলেন। 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান, এটার সুফল কিন্তু আমরা এখন পাইনি, এটার প্রাথমিক ধাপ থেকে আমরা উত্তীর্ণ হয়েছি। এখন আমাদের যে 3টা জিনিস সবচেয়ে প্রয়োজন, প্রথম হচ্ছে ঐক্য, আমাদের সদা সর্বদা সতর্ক থাকতে হবে এবং বুঝতে হবে আমাদের কি হচ্ছে না হচ্ছে। আমাদের এই সাফল্য হাইজ্যাক হয়ে যেতে পারে, এই জন্য ঐক্যের মাধ্যমে নিজেদের অধিকার আদায়ের জন্য সব সংস্কারের মাঝে
পটভূমি তৈরি করা হোক, কিন্তু সবার আগে নির্বাচিত ব্যক্তিদের কাছে এই সংস্কার যাতে সরকারের মাধ্যমে যাতে সংস্কার ইমপ্লিমেন্টেড হয় তার ব্যবস্থা করার প্রয়োজনীয় সবকিছু না করা পর্যন্ত এই অভ্যুত্থানের সুফল আমরা পাবো কিনা সে ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে। এজন্য আমি সবাইকে ঐক্যের আহ্বান জানাচ্ছি, সবাইকে আরো ত্যাগ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে, এবং এই অনুষ্ঠানের সব ব্যর্থতার দায় আমি আমার নিজের কাজে দেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।